তুই শহরের ছাপাখানা থেকে কাঠগুলো ঠিক সময় নিয়ে এসেছিস তো নবীন? আমাদের হাতে আর বেশি সময় একদম নেই। হ্যাঁ বাবা, সুচিত্রার পরিবারের পছন্দের সব নকশা মিলিয়ে কাঠগুলো সুন্দর ছাপা হয়েছে। আপনি এবার ধীর পায়ে তালিকা দেখে নিন। সুচিত্রা মেয়েটি যেমন নম্র তেমন লক্ষ্মী। আমাদের নবীনের সাথে ভালো মানিয়েছে। অতিথিদের নিমন্ত্রণ পাঠানো তোড়জোড় জলদি সারো। তা তো ঠিকই বলেছিস, কিন্তু সংসারের জমানো যা সঞ্চয় ছিল তা তো এই কেনাকাটা করতেই পুরোটা শেষ। বাবা, আপনি একদম বিচলিত হবেন না। বউ ভাতের বাকি কাজগুলো আমরা বন্ধুরা সবাই মিলে ধীর পায়ে সামলে নিতে পারবো। বাবা নবীন, বিয়ের বাকি সব আয়োজন আর খাবারের বাজার করতে এখনো বেশ কিছু টাকার প্রয়োজন। সেটা কিভাবে জোগাড় হবে? ঠিকই বলেছিস, হাতে একদম ক্যাশ টাকা নেই। এ বাকি বড় খরচগুলো কিভাবে মেটাবো তা ভেবেই তো মাথাটা ঘুরে যাচ্ছে। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। আমাদের এই গ্রামে তো কত চেনা পরিচিত মানুষ আছেন, একটা উপায় নিশ্চয়ই বেরিয়ে আসবে। দুশ্চিন্তা না করে জলদি চলো। সুচিত্রাদের খবর পাঠাতে হবে, আর মহাদেব বাবুর সাথেও একবার দেখা করতে হবে। মহাদেব বাবু, ছেলের বিয়ে তো ঠিকঠাক মিটে গেল, কিন্তু দুদিন পর বউ ভাতের বাকি খরচের টাকা জোগাড় করতে সমস্যায় পড়েছি। তুমি একটু বিচলিত হয়েও না। তোমার মতো সৎ মানুষ বিপদে পড়ে আমার দ্বারে এসেছো, আমি তোমাকে সাহায্য করব না? বাবু, হাটের বড় খামার আর চালের গুদামে অর্ডার দেওয়া সব হিসেবপত্র আমি তৈরি করে রেখেছি। আপনার জিনিস দিলেই হবে। রমেশ, গোপালকে এখনই প্রয়োজন মতো টাকা বুঝিয়ে দাও। আর শোনো, এতে কোনো সুদের হিসেব ধরা হবে না, বুঝেছ? মহাদেব বাবু, আপনার এই উদারতার কথা আমি জীবনেও ভুলব না। আপনি সত্যি অসহায় মানুষের ভরসার জায়গা। অমন কথা বলো না গোপাল। রমেশ, তুমি হাটের দোকানগুলোতে নিজে দাঁড়িয়ে গোপালকে নিয়ে সব দরকারি বাজার করিয়ে এনে দেবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, আমি গোপাল কাকাকে সাথে নিয়ে হাটের সব বড় দোকান থেকে বউ ভাতের দরকারি মিষ্টি আর চাল ডাল গুছিয়ে আনছি। মহাদেব বাবু, আপনার দেওয়া এই টাকাটা হাতে পেয়ে আমার মাথার উপর থেকে বড় দুশ্চিন্তার পাহাড়টা আজকে নেমে গেল। গোপাল কাকা, বৌভাতের জন্য বুঝি সমস্ত বড় দরকারি বাজার শেষ হলো? হ্যাঁ আকাশ, মহাদেব বাবুর দয়ায় আজকে সব কাজ ঠিক মতো মিটে গেল। এখন দুদিন পরের বউ ভাতের শুভ দিনের অপেক্ষা কেবল। আকাশ, তোকে তো সকাল থেকে খুঁজছিলাম রে। হাটের প্যান্ডেল বাঁধার লোকের সাথে কথা বলতে হবে তো। তুই কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসিস কিন্তু। তুই একদম চিন্তা করিস না নবীন, তোদের বাড়ির উঠানের বাঁশ পুঁতে রঙিন কাপড় টাঙানোর পুরো কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করাবো। হ্যাঁ, মহাদেব বাবু রমেশকে আমাদের সাথে পাঠিয়েছিলেন বলেই আজকে সমস্ত দরকারি চাল ডাল আর মশলা কেনা এত সহজ হয়ে গেল। গোপাল কাকা, মহাদেববাবু মানুষটা সত্যিই ভালো। গ্রামের প্রতিটি অসহায় মানুষের বিপদে উনি সব সময় সাহায্যের হাত বাড়ান। আকাশ, কালকে সকালে উঠে প্যান্ডেল তৈরি লোক চলে এলে তুই আর আমি মিলে রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখবো। তোরা দুজন বন্ধু মিলে বাকি তোর সামলা। আমি বাড়ি গিয়ে নবীনের মাকে বাজারের সমস্ত খরচের হিসেবটা বুঝিয়ে দিই। গোপাল কাকা, নদীর উত্তাল জল হু হু করে বাঁধ টপকে গ্রামের বড় রাস্তায় উঠে আসছে। নিচু জমিগুলো একেবারে জলে পুরো ডুবে গেছে। ওমা, এ কি অমঙ্গল শোনালি তুই আকাশ! ঘরের সামনে জমে থাকা জল এভাবে বাড়তে থাকলে আমাদের উঠোনের প্যান্ডেলের কাজ কিভাবে হবে? তুই সত্যি বলছিস আকাশ? মাত্র দুদিন পর আমার ছেলের বউ ভাত, এমন কড়া বর্ষণ আর চারপাশ ভাসানো বান এলে তো কোথায় দাঁড়াবো? গোপাল কাকা, গ্রামের চারপাশের নিচু পথগুলো এখন নদীর মতো ভেসে যাচ্ছে। জলদি ঘরের সমস্ত দামি শস্যের বস্তাগুলো উঁচু দাওয়ায় তোলো। কড়া বাতাসে চালের টিন পর্যন্ত কাঁপছে, আর বৃষ্টি থামার তো কোনো লক্ষণ নেই। আমাদের সব তোড়জোড় ভেস্তে গেল বুঝি? নদীর গোলা জল তো উঠোনের একদম কানায় এসে ধাক্কা মারছে। এত জল জমলে বউ ভাতের অতিথিদের রান্না করবার জায়গাই তো রইল না। গোপাল কাকা, তোমরা একদম ভয় পেও না। জল যতই বাড়ুক আমরা তোড়জোড় থামাবো না, কোনো না কোনো উপায় খুঁজে বের করবোই। ওরে আকাশ, তুই নবীনকে নদীর পাড় থেকে ঘরে ডাক। চারদিকের এমন ভীতিকর রূপ দেখে আমার তো বুক কাঁপছে রে। গোপাল কাকা,
নদীর কড়া বানে পুরো গ্রাম একেবারে ভেসে গেল তো। মহাদেব বাবুর খামারের সামনে নিচু প্যান্ডেলের জায়গাটা জলে ডুবে গেল। আর বলিস না রমেশ, আমার উঠান থেকে শুরু করে প্যান্ডেল বাঁধার সব জায়গা জল জমে ভাসছে। এখন অতিথিদের এনে কোথায় বসাতে দেব বলতো? রমেশদা, দূর দূরান্ত মানে সেখান থেকে বহু আত্মীয় স্বজন আর কোনে পক্ষের সুচিত্রার পরিজনেরাও যে পরশু সকালে আসবে, এত জলে ওরা কোথায় দাঁড়াবে বুঝতে পারছি না। এই নবীন, মহাদেব বাবুর হাটের সমস্ত বড় চাল ডালের বস্তা নিজের উঁচু ভিটেতে তুলে ঠেকেছেন ঠিকই, কিন্তু প্যান্ডেল করার শুকনো জমি তো একটাও নেই। হায় ঈশ্বর, আমার সারা জীবনের স্বপ্ন ছিল ছেলের বউ ভাতের অনুষ্ঠানটা ধুমধাম করে সারব, শেষমেশ এমন দুর্যোগে সব জলে ভেসে গেল। বাবা, নদী পার হয়ে আসা মানুষের গাড়ি ঘোড়া পর্যন্ত তো একদম বন্ধ হয়ে গেছে। চারিদিকের এমন কড়া পরিস্থিতিতে অনুষ্ঠান করাই তো কঠিন। তোমরা বিচলিত হয়েও না গোপাল কাকা, গ্রামে জল বাড়লেও মহাদেব বাবুর উঁচু পাকা বাড়ির বারান্দায় কোনো জল ঢোকেনি। ওদিকে চলো। চল রমেশ, এই দুর্যোগে কি উপায় করা যায়? মহাদেব বাবুর সাথে কথা বলে কোনো পথ পাই কিনা ব্যাকুল হয়ে একটু দেখি, চল। চারদিকের এই ভাসানো জলে আমাদের বংশের মান সম্মান সব শেষ হয়ে গেল। কোনে সুচিত্রাকে তো আমাদের ঘরে তুলতেও পারবো না। তুই আর চোখের জল ফেলিস না। প্রকৃতির এই কড়া দুর্যোগে কারই বা হাতে কি আছে বল? আমার নিজের কপালটাই মন্দ। মা, নদী থেকে জল উঠে আমাদের চারপাশ ভেসে গেলেও আমি আর আমার বন্ধুরা মিলে গ্রামের উঁচু পাড়ায় কোনো উপায় খোঁজার চেষ্টা করছি। ওরে নবীন, উঁচু পাড়ার রাস্তায় পর্যন্ত তো 1 হাঁটু কাদা জল। প্যান্ডেল টাঙানোর একটুখানি শুকনো মাটি পুরো গ্রামের কোথাও আর বাকি নেই। সুচিত্রার বাড়ির মানুষগুলো যদি দুর্ভোগের কথা শোনে তবে তারা মনে কষ্ট পাবে। ছেলের বউ ভাত অনুষ্ঠানটা এভাবে পণ্ড হয়ে গেল। বাবা, ভেঙে পড়ো না। প্রাকৃতিক দুর্যোগ যতই বড় হোক না কেন, আমরা কিছু না কিছু অলৌকিক সমাধান কালকের মধ্যে ঠিক খুঁজে বের করবই। ওরে বাবা, পুরো গ্রামটাই তো এখন নদীর মতো হয়ে গেছে। এমন ভাসমান অবস্থায় মানুষ কিভাবে বৌভাতের ভোজন সম্পন্ন করবে? আমরা আপাতত হাত গুটিয়ে বসে না থেকে চলো চালার দরকারি শুকনো হাঁড়িগুলো উঁচু ঝুলন্ত তাকে তুলে রাখবার তোড়জোড় করি। গোপাল, তুমি এমন করে ভেঙে পড়লে কিভাবে চলবে বলো তো? বিপদের সময় মন শক্ত না রাখলে গ্রামের মানুষের সম্মান বাঁচাবে কে? মহাদেব বাবু, চারিদিকের সমস্ত ভিটে মাটি আর উঠোন এখন পুরোটাই নদীর জলমগ্ন, ঘোলা জলে পুরোটা ভেসে গেছে। আমার যে আর কোনো শুকনো উপায় রইল না। বাবা, মহাদেব বাবু তো আমাদের সাথে আছেন, আপনি ভয় পাবেন না। কিছু না কিছু সমাধান তো নিশ্চয়ই একটা বেরিয়ে আসবে। ও বা, আমি থাকতে তোমার ছেলের বৌভাতের অনুষ্ঠান বন্ধ হবে না। পুরো গ্রামের মানুষজনের কাছে আমার মান সম্মান জড়িয়ে আছে। মহাদেব বাবু, আপনি তো সহায়তাও কমতি রাখেননি, কিন্তু গ্রামের কোথাও তো একটা প্যান্ডেল টাঙানোর মতো শুকনো জমি নেই। জমি শুকনো না থাকলে কি হয়েছে গোপাল? জলমগ্ন পরিস্থিতির মাঝেই কিভাবে সুন্দর আয়োজন করা যায়, আমরা সেই উপায়টাই ধীর পায়ে বের করব। মহাদেব বাবু ঠিকই বলেছেন বাবা। আমরা যদি বিপদে শক্ত হয়ে না দাঁড়াই তবে তো কোনে পক্ষের সামনে মাথা হেঁট হয়ে যাবে। আমি তো আছি গোপাল, তোমরা শুধু নিজেদের মনোবলটা শক্ত রাখো। কালকে সকালের মধ্যে আমরা একটা নতুন বড় তোড়জোড় শুরু করে দেবো, ঠিক আছে? হ্যাঁ গোপাল কাকা, নবীন, শোনো, পুরো গ্রামটা এখন নদীর রূপ নিয়েছে। তাই বলে কি আমরা হাত গুটিয়ে ঘরে এক কোণে বসে থাকবো? ওরে কাকাস, তুই আর আমাদের নিয়ে পরিহাস করিস না। ভাসমান জলের উপর প্যান্ডেল টাঙানোর কোনো বুদ্ধি মানুষের মাথায় আসে নাকি? গোপাল কাকা, আমি একদম খাঁটি সত্য বলছি। গ্রাম জুড়ে প্রচুর কলার গাছ আর মোটা বাঁশ ছড়িয়ে ছিটিয়ে আছে, তা দিয়ে ভাসমান ভেলা বানানো যায়। আকাশ, কলার ভেলা বানিয়ে তো তার উপর বাঁশের পাটাতন বেঁধে যদি মঞ্চ করা যায় তবে তো সেটা অনায়াসে জলের উপর সুন্দর ভেসে থাকবে, তাই না? একদম ঠিক ধরেছিস নবীন। অনেকগুলো মজবুত কলার ভেলা একসাথে মজবুত দড়ি দিয়ে শক্ত করে বেঁধে তার উপর রঙিন কাপড়ের প্যান্ডেল বানিয়ে দেব। ওরে আকাশ, তোরা দুই বন্ধু মিলে কেমন অলৌকিক রূপের কথা বলছিস! সত্যি সত্যি কলার ভেলার উপর বউ ভাতের প্যান্ডেল বানানো সম্ভব? গোপাল কাকা, বিশ্বাস করো, আমরা সব তরুণ বন্ধুরা মিলে দিনরাত পরিশ্রম করে জলের উপর এমন একখানা সুন্দর ভাসমান ভেলা তৈরি করে ফেলবো, ঠিক আছে? বাবা, আর এক মুহূর্ত ভাববে না। আকাশের এই অভিনব বুদ্ধিটা কাজে লাগালে কোনে পক্ষ আর অতিথিরা সত্যি অবাক হয়ে আনন্দ পাবে।
মহাদেববাবু দেখুন, গ্রাম জুড়ে কেটে আনা প্রচুর কলার গুঁড়ি আর মোটা বাঁশ একসাথে দড়ি দিয়ে পেঁচিয়ে আমরা মস্ত ভাসমান মঞ্চ করে তুলব। বাহ আকাশ, তোমার এই অসাধারণ বুদ্ধি আর অভিনব চিন্তা দেখে সত্যি একেবারে তাজ্জব আর অভিভূত হয়ে গেলাম। মহাদেব বাবু, আকাশের এই উদ্ভাবনী উপায়ের কথা শুনে আমার ভাঙা মনটা আবার নতুন করে আশা সাহস ফিরছে। গোপাল, এই ভাসমান ভেলার বৌভাত তো আমাদের গ্রামের ইতিহাসে অনন্য সুন্দর স্মারক ঘটনা হয়ে থাকবে। পুরোপুরি এই পরিকল্পনায় সায় দিচ্ছি আমি। মহাদেববাবু, আমাদের তরুণ ছেলেদের দরকারি কলার গাছ আর মোটা বাঁশ কাটবার জন্য আপনার বাগানের সমস্ত অনুমতিটুকু একটু প্রয়োজন। আমার খামার বাড়ি আর বাগানের সমস্ত বাঁশ আর কলার গাছ তোমরা অবাধে কাটতে পারো আকাশ। আমি রমেশকে তোর জোরে সাহায্য করতে পাঠাচ্ছি। মহাদেব বাবু, আপনার এই উদারতা আর আকাশের অসাধারণ বুদ্ধির কারণে আজকে আমার ছেলের বউ ভাতের মুখ অলৌকিকভাবে বেঁচে গেল। তোমরা আর এক মুহূর্ত সময় নষ্ট করো না আকাশ। হাটের সব বড় দড়ি আর জিনিসপত্র নিয়ে কাজে নেমে পড়ো তোমরা। ওরে আকাশ, এক একটি কলার গুঁড়ি যাতে কিছুতেই জল ঢুকে খুলে না যায় সেজন্য ভালো করে 3 প্যাঁচ মেরে শক্ত গিট দিয়ে বাঁধিস কিন্তু। গোপাল কাকা, তুমি একদম বিচলিত হয়েও না। 4টে বড় বড় কলার গুঁড়ি নিচে মজবুত কাঁচা বাঁশের আড়া দিয়ে এমন শক্ত করে বাঁধছি যে 100 মানুষ একসাথে উঠলেও কিচ্ছু হবে না। আকাশ, এই সারিবদ্ধ কলার ভেলার উপরে যদি বাঁশের চাটাইগুলো আলতো করে বিছিয়ে দেওয়া যায় তবে তো হাঁটা চলার সুন্দর একখানা সমতল মেঝে তৈরি হয়ে যাবে। একদম ঠিক ধরেছিস নবীন। আমরা বাঁশের চাটাটাই দিয়ে মেঝে বানিয়ে তার উপর সুন্দর সুতির তোষক আর রঙিন প্লাস্টিকের তিরপল বিছিয়ে দেব, জল যাতে একদম উপরে উঠতে না পারে। তোদের এই হাড় ভাঙা খাটুনি আর অভিনব কায়দা দেখে আমার বুকটা শান্তিতে ভরে যাচ্ছে বাবা। তোরা যেন সত্যি সত্যি অলৌকিক রূপ ফুটিয়ে তুলছিস। বাবা, আমরা গ্রামের সব তরুণ বন্ধুরা কালকে সারা রাত জেগে এই ভাসমান ভেলাটার উপর রঙিন কাপড়ের চাদোয়া দিয়ে প্যান্ডেল টাঙানোর সব কাজ পুরোপুরি শেষ করে দেব। গোপাল কাকা, সুচিত্রা ভাবি আর কনে পক্ষের আত্মীয়রা কালকে যখন এই জলের উপর ভেসে থাকা সুন্দর মণ্ডপ দেখবে তখন ওরা খুশিতে একেবারে অবাক হয়ে যাবে। তোদের এই নিঃস্বার্থ ভালোবাসা পরিশ্রমের ঋণ আমি এই জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। ওপরওয়ালা তোদের মঙ্গল করুক। আকাশ, ভেলাটার উপর লাল আর হলুদ কাপড়ের এই শামিয়ানাটা টান টান করে বাঁধ। বাতাস যতই আসুক না কেন প্যান্ডেলের কোনো খুঁটি যেন বিন্দুমাত্র হেলে না পড়ে। নবীন, তুই একদম চিন্তা করিস না। ভাসমান চালার 4 ধারে ছোট ছোট রঙিন কাগজের পতাকা আর প্রদীপ লাগানোর ব্যবস্থা করছি। পুরো প্যান্ডেল আলোর মতো রূপ নেবে। রমেশ, সুচিত্রার পরিবারের লোকজন গ্রামের সমস্ত অতিথিদের জন্য গরম খিচুড়ি, রুই মাছের কালিয়া, মিষ্টির আয়োজন যেন কোনো কমতি না থাকে। বাবু, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। খামারের সেরা পাচক দিয়ে একদম তাজা পদের রান্না বসাচ্ছি। রান্নার সুবাসে তো চারিদিকে মোমো গড়ে উঠছে। আকাশ, এবার আমাদের কাজ প্রায় শেষ। একবার ভালো করে দেখে নে জলের উপর ভাসমান এই চমৎকার মেঝের কোথাও কোনো ফাঁক ফোকর কিংবা দুর্বল জায়গা রয়ে গেল কিনা। সব নিখুঁত হয়েছে নবীন। এই ভাসমান ভেলায় উঠে মানুষ যেন ভুলেই যাবে যে তারা মাটির ওপরে নেই, বরং নদীর বুকের ওপর সুন্দর এক মণ্ডপে খাবার খাচ্ছে। রমেশ, কোনে পক্ষ আর গ্রামের সজ্জনদের নিয়ে আসবার জন্য 4টে ছাদওয়ালা ডিঙি নৌকার বন্দোবস্ত করো চট করে। নদীর পাড়ে গিয়ে নিশ্চিত করতে হবে তো। বাবু, সব বড় ডিঙি নৌকা পারাপারের জন্য ঘাটে প্রস্তুত রাখা আছে। অতিথিরা এলেই একদম আরাম করে ভাসমান মণ্ডপে পৌঁছে দেওয়া যাবে। হ্যাঁ, অপূর্ব চমৎকার দৃশ্য গোপাল। জলের উপর আলোকের এমন রঙিন ঝলকানি আর ভাসমান মণ্ডপ আমি জীবনে 60-70 বছরে কখনো চোখে দেখিনি। মহাদেব বাবু, এ যেন কোনো রূপকথার রাজ্য তৈরি হয়েছে। নদীর জলে আলোর প্রতিফলন দেখে আমার তো নিজের চোখেই সত্যি একেবারে বিশ্বাস হতে চাইছে না। গোপাল কাকা, চারিদিকের জলমগ্ন রূপের মাঝেই তো আমাদের এই ভাসমান বৌভাতের আসল সৌন্দর্য ফুটে উঠেছে। সব অতিথিরা ওদিকের ঘাটে ভিড় করতে শুরু করেছেন। আকাশ, তোমার এই অসাধারণ বুদ্ধি আর নিখুঁত কারিগরি ক্ষমতার প্রশংসা যত করব ততই যেন কম হয়ে যাবে। তুমি অসম্ভবকে সম্ভব করে দেখলে। আকাশ, আমার নবীনের বউ ভাতের দিনটা যে এত অনন্য সুন্দর রূপ নিয়ে ধরা দেবে আমি স্বপ্নের মাঝেও ভাঙা স্বপ্নের মাঝেও কোনোদিন ভাবতে পারিনি বাবা। গোপাল কাকা, তোমরা সবাই মিলে আনন্দ প্রকাশ করলে আমাদের সব হাড় ভাঙা খাটুনি আর রাত জাগার কষ্ট নিমেষে শান্তিতে সার্থক হয়ে যায়।
গোপাল, এবার জলদি ঘাটে গিয়ে নবীন এবং নতুন বউকে সুন্দর নৌকা করে এই ভাসমান মঞ্চে আদরে নিয়ে আসবার ব্যবস্থা করো। হ্যাঁ মহাদেব বাবু, আমি এখনই নবীনকে সাথে নিয়ে কনে সুচিত্রাকে ঘাটের মস্ত নৌকা থেকে যত্নে অভ্যর্থনা জানিয়ে মণ্ডপে নিয়ে আসছি। সুচিত্রা মা, নদীর জল বাড়ায় গ্রামে বিপত্তি ঘটেছিল, তবুও তোদের দুজনকে ভাসমান মণ্ডপে শান্তিতে বরণ করে নিতে পেরে শান্তি পাচ্ছি। বাবা, কোন যাত্রীদের সময় আসার সময় ভেবেছিলাম বন্যায় বোধহয় সব আয়োজন ভেস্তে গেছে, কিন্তু নদীর জলে ভেসে থাকা এমন অপূর্ব আর সুন্দর মণ্ডপ দেখে আমি তাজ্জব হয়ে গেছি। সুচিত্রা, চারিদিকে দুর্যোগের মাঝেও আমার বাবা, মহাদেব বাবু আর আকাশ রাত দিন এক করে এই অলৌকিক ভাসমান বৌভাতের ব্যবস্থা গড়ে তুলেছেন। বাবা, আপনারা আমার জন্য এত কষ্ট আর নিখুঁত তোড়জোড় করেছেন, এটা শুনেই আমার মন শ্রদ্ধায় ভরে উঠেছে। এই অভিনব অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখব। মা সুচিত্রা, তোদের মুখে মিষ্টি হাসিটুকুই তো আমাদের সব কষ্ট মুছে ফেলবার বড় তৃপ্তি। তোরা সুখে শান্তিতে চিরকাল এই সংসারে থেকো। সুচিত্রা, চলো, মহাদেব বাবু আর কনে পক্ষের বয়োজ্যেষ্ঠ সব সজ্জনেরা রঙিন আলোর নিচে অপেক্ষা করছেন। ওনাদের চরণে আমাদের শুভ প্রণাম নিবেদন করি। হ্যাঁ, বাবা যে মমতায় এই অনাবিল আনন্দের সুযোগ তৈরি করে দিয়েছেন, ওনার প্রতি আমার অশেষ ভক্তি আর শ্রদ্ধা জানাই। এসো মা সুচিত্রা, কোনো সংকোচ করো না। তোমাদের পদার্পণে আমাদের এই ভাসমান ভেলা যেন আলোকের পূর্ণতা একেবারে ঝলমল করে উঠেছে। রমেশ, কোনো সম্মানিত অতিথির পাত্রে যেন খাবারের কোনো কমতি না হয়। গরম খিচুড়ি, রুই মাছের কালিয়া বেশি করে দিতে হবে। বাবু, আপনি বিচলিত হবেন না। জলমগ্ন পরিস্থিতির মধ্যেও ভাসমান ভেলায় বসে এমন তাজা এবং গরম সুস্বাদু খাবার খেয়ে সব মেহমান বেজায় খুশি হয়েছেন। মহাদেববাবু, গ্রামের সব প্রবীণ মানুষেরা বলছেন নদীর জলের উপর ভেসে ভেসে এমন সুস্বাদু ভোজন তারা জীবনে প্রথমবার উপভোগ করছেন। আকাশ, তোমার এই অসাধারণ উদ্ভাবনী চিন্তার তোর জোরের কারণেই তো আজকে গ্রামের মান সম্মান আর অতিথিদের এমন অনন্য আপ্যায়ন করা সম্ভব হলো। বাবু, কনে পক্ষের মুরব্বীরা বলছিলেন জলমগ্ন দুর্যোগের মাঝেও যে এমন রাজকীয় ভাসমান খাবারের ব্যবস্থা হবে তা নাকি ওনারা স্বপ্নেও কখনো কল্পনা করেনি। রমেশ দা, ধোঁয়া ওঠা তিল মিষ্টি আর তাজা খাবারের থালাগুলো শেষে শাড়ির অতিথিদের পাতে পরিবেশন করে দিয়েছে, ওনারা অপেক্ষা করছেন। আনন্দের কথা এটি। প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে এই একটি সুন্দর আনন্দময় অভিজ্ঞতার সৃষ্টি আমরা সবাই মিলে উপহার দিতে পারলাম। মহাদেববাবু, আপনারা বড় মানুষেরা যদি বিপদের দিনে আমাদের সাহস আর সার্বিক সাহায্য না দিতেন, তবে তো আমাদের তরুণদের কোনো চেষ্টাই সফল হতো না। মহাদেব বাবু, নদীর কড়া বানে যখন আমার সংসারের সব স্বপ্ন ভেসে যাচ্ছিল, তখন আপনি পিতৃতুল্য আশ্রয় হয়ে না দাঁড়ালে আজকে কি হতো জানি না। গোপাল, অমন কথা বলে লজ্জা দিও না। বিপদ তো বিনে মেঘে কড়া বজ্রের মতো আসে, কিন্তু মানুষের পারস্পরিক ভালোবাসা ঐক্যই আসল শক্তি। মহাদেববাবু, আপনি আর আকাশ যদি অবিশ্বাস্য এই ভেলার উদ্ভাবন না করতেন, তবে সুচিত্রাকে আমি সম্মানের সাথে ঘরে তুলতে পারতাম না। নবীন সুচিত্রা মেয়েটি লক্ষ্মী, আর তোমাদের এই ভাসমান বৌভাত আমাদের পুরো গ্রামের ইতিহাসে এক অনন্য সুন্দর আর অমর স্মৃতি হয়ে রইল। মহাদেব বাবু, আপনার এই সহানুভূতি, রমেশের অক্লান্ত পরিশ্রম আর আকাশের নিখুঁত বুদ্ধির ঋণ আমি নিজের জীবদ্দশায় কখনো ভুলতে পারবো না। গোপাল, কোনো ঋণের হিসেব বলো না। সমাজের একে অপরের বিপদে বন্ধন হয়ে পাশে দাঁড়িয়ে এক শুভ আনন্দ ভাগ করাই আসল ধর্ম। মহাদেব বাবু, আপনার এই শুভ উপদেশ আর শুভাশিস আমি আর সুচিত্রা আমাদের জীবনে চলার পথে সবসময় মাথায় ধারণ করে চলব। ঈশ্বর যেন আপনার কল্যাণ সাধন করেন মহাদেব বাবু। আপনার দেওয়া ভরসায় আজকে আমার পুরো পরিবার আনন্দে হাসি ফোটাতে পারল।